মা, ও মা, কোথায় গেলে? জলদি করে বাইরে আসো। দেখে যাও, আজ তোমার আশীর্বাদে আমি কতগুলো মাছ পেয়েছি। হিমেশের ডাকে তার বৃদ্ধা মা বাহিরে চলে আসে আর দেখে হিমেশ অনেকগুলো মাছ নিয়ে এসেছে। বাবা, তুই এত মাছ কোথায় পেলি? নদীতে পেয়েছি গো মা, নদীতে। আজ তোমার আশীর্বাদের ফল পেয়েছি। যাক, উপরওয়ালা আজ তোর দিকে মুখ তুলে তাকিয়েছেন, তার দরবারে অনেক অনেক শুক্রিয়া। শুধু উপরওয়ালাকেই শুক্রিয়া নয় মা, তোমাকেও অনেক অনেক সালাম। ভাগ্যক্রমে আমি যে তোমার মতো একটা মা পেয়েছি। তুমি না থাকলে তো আমি এত সুন্দর পৃথিবীতে আসতেই পারতাম না। হয়েছে রে বাবা, আর এত কথা বলতে হবে না। এসব মাছ নিয়ে জলদি হাটে চলে যা। হাট সময় যে শেষ হয়ে যাচ্ছে, পরে গেলে ভালো দাম মিলবে না যে। যাচ্ছি মা, যাচ্ছি। এই বলে হিমেশ মাকে একটা বড় মাছ রান্না করতে দিয়ে হাটে চলে যায়। মাছগুলো সব বড় আর টাটকা হয়, সব মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। হিমেশ অনেক ভালো টাকাও পায়। মাছ বিক্রির টাকা দিয়ে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে বাড়ি ফিরে যায় হিমেশ। আর গিয়ে দেখে ওর মা বাড়িতে বসে মন খারাপ করে আছে। মা, কি হয়েছে তোমার? তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? হিমেশের কথা শুনতে ঘর থেকে তার বড় দাদা বেরিয়ে আসে। হিমেশ বহুদিন বাদে দাদাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আরে দাদা, তুই কখন এলি? কতদিন পরে আমাদের বাড়িতে এলি? দাঁড়িয়ে আছিস কেন? আয়, এসে ভিতরে বস। হিমেশ ওর দাদাকে ঘরে নিয়ে যায় আর বসতে দেয়। তা বৌদি ছুটকি কেমন আছে? ওদেরকেও তো সঙ্গে নিয়ে আসতে পারতিস। মা, মা, দাদাকে কিছু খেতে দাও। না, এত ব্যস্ত হতে হবে না। আমি এখানে এসেছি এক দরকারে, খেতে দিতে হবে না। দরকার? কি দরকার দাদা? হ্যাঁ, দরকার। মাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। মা তো অনেক বছর থেকেই তোর সঙ্গে আছে। এবার আমি মাকে নিয়ে যেতে চাই আমার ওখানে। মাকে নিয়ে যাবে এমন কথা শুনে হিমেশের সবকিছু যেন অন্ধকার হয়ে যায়। তুই এসব কি বলছিস দাদা? মাকে তুই নিয়ে যাবি মানে? তুই তো জানিস মাকে ছাড়া আমি কিছুতেই একা বাড়িতে থাকতে পারি না। দেখ ছোট, আমি অত কিছু জানি না। আমি মাকে নিয়ে যেতে এসেছি, মাকে নিয়ে যাব। আর তাছাড়া তুই তো কচি খোকানোস যে মাকে ছাড়া তুই একা থাকতে পারবি না। মা, তুমি তোমার সবকিছু গুছিয়ে নাও তো। দাদার মুখে এমন কথা শুনে হিমেশের চোখ থেকে জল পড়তে থাকে। অন্যদিকে মা হিমেশকে ছেড়ে যেতে চাইছিল না। সে তার বড় ছেলেকে অনেক করে বোঝাতে থাকে। সে কোনো কিছু না ভেবে মাকে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। তারা দুজনই দুজনের কাছ থেকে দূরে থাকবে বলে অনেক কষ্ট পাচ্ছিল। মায়ের চলে যাওয়ার পর হিমেশ অনেক কান্না করতে থাকে। অন্যদিকে ওর দাদা তার মাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরতেই, ঠাম্মা, তুমি এসেছো? কতদিন পর তুমি আমাদের বাড়িতে এলে। এবার কিন্তু তোমাকে আমরা কিছুতেই যেতে দেব না। সারাক্ষণ তোমার কাছে ছোট্ট রাজকুমারীর গল্প শুনবো। বৃদ্ধাকে তার নাতনি ঘরে নিয়ে যায়। বৃদ্ধার সব আনন্দের মাঝে তার ছোট্ট রাজকুমারের কথা মনে পড়লে চোখ ভেজে যায় তার। কয়েকদিন পর হিমেশের দাদা কাজের জন্য বাহিরে চলে যায়। হিমেশের দাদা বাড়ি থেকে যেতেই তার বউ, এই যে মা, আপনাকে আমরা বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য নিয়ে আসিনি। এখানে আপনাকে নিয়ে আসা হয়েছে কাজ করার জন্য। দেরি না করে কাজে লেগে পড়ুন। কৈলাসের বউ তার বৃদ্ধা মাকে বাড়ির সব কাজে বাতিয়ে দেয় আর সে নিজে গিয়ে টিভি দেখতে থাকে। বৃদ্ধা তার বৌমাকে কিছু না বলে চুপচাপ কাজ করতে থাকে। বয়স হয়ে যায় বৃদ্ধার সংসারে সব কাজ করতে অনেক কষ্ট হতো। বৃদ্ধার কষ্ট দেখে তার নাতনি, মা, তুমি দিদাকে দিয়ে বাড়ির সব কাজ করে নিচ্ছ কেন? দিদার তো অনেক কষ্ট হচ্ছে। তুমি দিদাকে দিয়ে আর কাজ করিয়ে নিও না। চুপচাপ গিয়ে পড়তে বস। আমি কখন কি করব সেটা আমি ভালো জানি, তোকে কিছু বলতে হবে না। মায়ের কথা শুনে মেয়ে অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আজ 2 দিন হয়ে গেল, মায়ের সাথে তো দেখাই করি না। মাকে একটু দেখার জন্য মনটা আমার আকুল হয়ে আছে।
মা বাড়িতে নেই, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে আছে। কালকে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসবো। হিমেশ মায়ের সাথে দেখা করার জন্য তার নেওয়া শাড়ি আর নদীর টাটকা মাছ নিয়ে সেখানে চলে যায়। হিমেশ বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে মায়ের সাথে দেখা করার জন্য। কিছুক্ষণ সময় যাওয়ার পরে সে তার দাদার বাসায় পৌঁছে যায়। দাদা, এই দাদা, বৌদি, তোমরা কি বাসায় আছো? দাদা, ও দাদা। এই সময় আবার কে এলো? এমনিতেই কাজের চাপ, তারপর আবার লোকের ভিড়, ধুর, আর ভালোই লাগে না। এই বলে হিমেশের বৌদি বাহিরে চলে আসে আর হিমেশকে দেখে, বৌদি, তোমরা সবাই ভালো আছো তো? আরে হিমেশ, তুমি এখানে কেন এসেছো? মানে বৌদি, অনেকদিন মায়ের সাথে দেখা হয় না, তাই ভাবলাম মায়ের সাথে একটু দেখা করে আসি। 2 দিন হলো মা চলে এসেছে, তাই তুমি মাকে দেখতে এসেছো? মা বাড়িতে নেই, তুমি মায়ের সাথে দেখা করতে পারবে না। আর এখানে দেরি না করে চলে যাও। আর হ্যাঁ, আর কোনোদিন আমাদের এখানে আসবে না তুমি। বৌদির এমন কথা শুনে হিমেশ অনেক মন খারাপ করে আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। হিমেশকে চলে যেতে দেখে ফেলে কৈলাসের মেয়ে আর ছুটে গিয়ে দিদাকে বলে দিদা অনেক অসুস্থ, তাই বিছানায় শুয়ে আছে। হিমেশ চলে গেছে এ কথা গিয়ে দিদাকে বলে। এসব কথা শুনে হিমেশের মা অনেক কান্না করতে থাকে আর তার অসুস্থ শরীর নিয়ে বৌমার কাছে যায়। বৌমা, আমি আমার হিমেশের সাথে একবার দেখা করতে চাই, কথা বলতে চাই, তুমি ওকে বাড়িতে ঢুকতে দাও। কিন্তু বৌমা শাশুড়ির কোনো কথা শুনে না। সে তার শাশুড়িকে সংসারের কাজ করতে বলে সেখান থেকে চলে যায়। কাজ করতে করতে হঠাৎ বৃদ্ধা মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন কৈলাসের বউ রান্নাঘরে আসে, তখন সে দেখে তার শাশুড়ি মেঝেতে পড়ে আছে। শাশুড়িকে মেঝে পড়ে থাকতে দেখে বৌমা অনেক ঘাবড়ে যায়। গিয়ে দেখে তার শাশুড়ি আর নেই, আর শাশুড়ির মৃতদেহ দেখে অনেক ভয় পায়। আর সে কি করবে কিছু বুঝতে পারছিল না। কেউ জেনে যাওয়ার আগে সে একটা বস্তায় ভরে পাশের নদীতে ফেলে আসে। অন্যদিকে হিমেশ নদীতে মাছ ধরতে যায়। সে হঠাৎই একটা বস্তা ভেসে আসতে দেখে। বস্তাটি দেখে হিমেশ বস্তাটির মুখ খোলে। বস্তার মুখ খুলতেই বস্তা থেকে তার মায়ের লাশ বেরিয়ে আসে। মায়ের মৃত লাশ দেখে হিমেশ অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে দুজন কাঠুরিয়া থাকতো, একজন রতন তো আরেকজন কিশোর। কিশোর ছিল লোভী আর কুঁড়ে, অনেক বেলা করে ঘুম থেকে উঠতো, কাজে যেতে অনেক দেরি করত আর সব কাজই দেরি করে করত। অন্যদিকে রতন ছিল ছটফটে আর পরিশ্রমী। ও ভোরবেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে ঘরে ফিরত। কি মিষ্টি ঘুম আসছিল, ঠিক আছে এখন উঠে যাই। আরে রতন, দেখছি এত সকালে এই কাঠগুলো কোথা থেকে নিয়ে আসছে, এত তাড়া কিসের? রোজ সকালের মতো রতন বনে কাঠ কাটছিল। হঠাৎ ওর খুব তেষ্টা পায়। ওরে বাবা, কি তেষ্টা পেয়েছে! আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নেই। রতন ওর কুড়োল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে। হঠাৎ রতনের পা কুড়োলে লেগে কুড়োলটি নদীতে পড়ে যায়। হায় ভগবান, এ আমি কি করলাম? আমার কুড়োল, এখন আমি কিভাবে কাজ করব? আর আমার কাছে তো নতুন কুড়োল কেনারও টাকা নেই। হে ভগবান, এখন কি হবে? আমাকে সাহায্য করো ভগবান। রতনের মন খারাপ হয়ে যায় আর ও কাঁদতে থাকে। ও কি করবে ভেবেই পাচ্ছিল না। আর তখনই হঠাৎ নদী থেকে এক দেবী আবির্ভূত হয়ে রতনকে বলল, কি হয়েছে রতন? কেঁদো না। মা, আমার কুড়োল নদীতে পড়ে গেছে মা। কেঁদো না রতন, আমি এখনই তোমার কুড়োল নদী থেকে তুলে আনছি। দেবী হাতে এক সোনার কুড়োল নিয়ে এসে বলল, এটাই কি তোমার কুড়োল রতন? না না মা, এটা আমার কুড়োল নয়, আমার সোনার কুড়োল নয়। তাহলে বোধহয় এটা তোমার কুড়োল। এবার দেবী রূপোর কুড়োল দেখিয়ে বলল, না মা, এটাও আমার নয়।
তাহলে কি এটা তোমার কুড়োল রতন? হ্যাঁ হ্যাঁ মা, এটাই এটাই আমার কুড়োল মা। কিভাবে যে তোমায় ধন্যবাদ দেব। রতন খুশিতে ডগমগ হয়ে যায়। তখন দেবী বলল, রতন, এই 3টি কুড়োল তোমায় দিলাম, এটা তোমার সততার পুরস্কার। যখন দেবী রতনকে কুড়োলগুলো দিচ্ছিল তখন কিশোর ওখানে পৌঁছয় আর গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল। রতন 3টে কুড়োল নিয়ে দেবীকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা হলো। আচ্ছা, তাহলে এই নদীতে দেবী আছে। রতনকে দেবী সোনা আর রূপার কুড়োল দিয়েছে, আমাকেও যেতে হবে, ওগুলো আমাকেও পেতে হবে। রতন সেখান থেকে যাওয়ার পরই কিশোর ইচ্ছে করে নিজের কুড়োল নদীতে ফেলে দেয়। আমার কুড়োল নদীতে পড়ে গেছে, আমার কুড়োল নদীতে পড়ে গেছে। দেবী মা আবারও আবির্ভূত হলেন আর তখন কিশোর বললেন, মা, আমার কুড়োল নদীতে পড়ে গেছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? নিশ্চয়ই, এই নাও। দেবী কিশোরের কুড়োল নদী থেকে বের করে আনলেন আর জিজ্ঞেস করলো, এটাই কি তোমার কুড়োল? না মা। দেবী আবারও রূপোর কুড়োল বের করে আনলো। তাহলে কি এটা তোমার কুড়োল বাছা? না না, একেবারেই না মা। তারপর দেবী মা সোনার কুড়োল নিয়ে বের হয়ে এলো। বাছা, তাহলে কি এটা তোমার কুড়োল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়োল। কিশোর কুড়োল দেখে খুশিতে লাফিয়ে উঠল। মিথ্যে কথা, তুই লোভে এতটাই অন্ধ হয়ে গেছি যে নিজের কুড়োল চিনতে পারছিস না। তোর মতো লোভী আর কুড়ে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। তুই দূর হয়ে যা আমার সামনে থেকে। কিশোরকে নিজের লোভের জন্য আফসোস করতে হলো আর রতন নিজের সততার জন্য ধনী হলো। তুমি কে? তুমি আমাদের কথা শুনলে কি করে? বারে, রাতে কথা বলবে আর শুনবো না? কি করে হয়? যাই হোক, তোমরা যে নদীতে যাওয়ার চিন্তা করছো এটা কিন্তু আমি বুড়ো চাচাকে গিয়ে বলে দিব। কিন্তু যদি তোমরা আমাকে কিছু দাও তাহলে বুড়ো চাচাকে বলবো না। ঘুষ? কি চাও বলো? কি দিলে তুমি আমাদের কথা কাউকে বলবে না? তেমন কিছু চাই না, শুধু 2 হাঁড়ি সোনার মোহর দিলেই চলবে। তাহলে আর কাউকে তোমাদের কথা বলবো না। এই নাও 2 হাঁড়ি সোনার মোহর, যাও আর চুপ থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালু 2 হাঁড়ি সোনার মোহর ভর্তি করে নিয়ে যায়। ওইদিকে দিন যায়, মাছেরা বড় হতে থাকে। সামনে ফাল্গুন চৈত্র মাস হয়, পুকুরের পানি কমতে থাকে। না, দামি মাছগুলো বড়ই হচ্ছে না, এদিকে যে পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। নীল, হলুদ, লাল মাছ। আমাদেরও ভালো লাগে বন্ধু। ছোটবেলা থেকে বুড়োর মেয়ে একা একা বড় হয়েছে, তাই সে মাছ বন্ধুদের পেয়ে সবসময় তাদের সঙ্গে কথা বলেই দিন কাটাতো। এইদিকে কালুও প্রতিদিন রঙিন মাছের কাছে আসতো। আমি নতুন বিয়ে করব, কিন্তু আমার কাছে কোনো সোনা গয়না নেই। আমাকে অনেক সোনা দানা দাও। এই নাও সোনার উপর হার, এগুলো নিয়ে যাও। তোমরা অনেক ভালো মাছ, যাই আজ যাই। এই লোকটা তো বেশি সুবিধের মনে হচ্ছে না। এইদিকে যে নদীর পানি শুকিয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? আমাদের কিছু একটা করতে হবে, নইলে যে মারা যাব। একদিকে নদীর পানি কমে পুকুর শুকিয়ে যাচ্ছে, আর অন্যদিকে কালু প্রতিদিন এসে কিছু না কিছু চেয়ে নিয়ে যেত।
ইস, আজও অনেক রোদ উঠেছে, আর ওদিকে পুকুরের পানিও শুকিয়ে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। মেয়েটা হাঁড়িতে পানি ভর্তি করে পুকুরে যায়। বন্ধুরা, পুকুরের পানি কমে একদম শুকিয়ে যাচ্ছে। তোমরা আর এই পানিতে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাই আমি তোমাদের জন্য পানি ভর্তি হাঁড়ি এনেছি, যার কারণে তোমরা সবসময় নিরাপদে থাকতে পারবে। তুমি যা ভালো মনে করো বন্ধু। মেয়েটা মাছ তিনটিকে হাঁড়িতে ভরে তাদের বাড়িতে নিয়ে যায়। কথা বলা মাছ, আরে ও কথা বলা মাছ, কোথায় তোমরা? আমার যে আরো সোনা গয়না লাগবে। আরে গেলে কোথায়? আমার সাথে চালাকি করছো না তো? কথা বলা মাছ, যেখানেই থাকিস না কেন বেরিয়ে আয়। আমাকে আরো সোনা গয়না টাকা পয়সা দিয়ে যা, নইলে যে আমি সবাইকে বলে দেব। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কালু অনেক কথা বলে, কিন্তু কথা বলা মাছগুলো বেরিয়ে আসে না। তাই সে রাগ করে গ্রামের মোড়লের কাছে যায়। এই যে মোড়ল মশাই, এই যে গ্রামবাসী, আপনারা না এতদিন জানতে চেয়েছেন আমি কিভাবে হঠাৎ করে এত ধনী হয়ে গেলাম, সেটা আজ আমি আপনাদের বলছি। বলো কালু, বলো, আমরাও তোমার মতো ধনী হব, বলো। হ্যাঁ কালু, হ্যাঁ বলো সবাইকে। তিনটে কথা বলে মাছ আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা চাইতাম তাই দিত। তোমরা যদি কথা বলা মাছের কাছে যাও তাহলে তোমরাও পাবে। আর এখন কথা বলা মাছেরা বুড়োর বাড়িতেই আছে। কালুর কথা শুনে গ্রামবাসীরা বুড়োর পুকুরের মাছ চুরি করার সিদ্ধান্ত নেয়, আর এর নেতৃত্ব দেয় গ্রামের মোড়ল। শুনেছ তোমরা, গ্রামে সবাই জেনে গেছে তোমরা কথা বলতে পারো, আর তাই তারা তোমাদেরকে চুরি করার জন্য নিতে আসছে। সব সব ওই কালো লোকটার কাজ। ও সবাইকে কথা বলেছে। তুমি কিছু একটা করো, আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসো। আর গ্রামের মানুষরা আসলে তাদেরকে বলবে কালুর বাড়িতে যেতে। মেয়েটা মাছ তিনটিকে তখন নদীতে ছেড়ে দিয়ে আসে। আর বাড়ি আসলে গ্রামের সবাই মেয়েটিকে এবং তার বাবাকে ধরে। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আপনারা কালুর বাড়িতে যান। কালুর যা আছে তা সব কথা বলা মাছগুলোর। তার মানে ওগুলোর প্রকৃত মালিক কালু নয়, আপনারা। আরে তাই তো, কালুর যা টাকা পয়সা, সোনা দানা সব তো কথা বলা মাছেদের। চলো সবাই কালুর বাড়িতে চলো। গ্রামবাসী মেয়েটার কথা মতো কালুর বাড়িতে যায়, আর কালুর বাড়ির সব জিনিস যে যা পারে ভাগ বাটোয়ারা করে নিয়ে যেতে থাকে। এ কি, আপনারা আমার ঘরে সোনাদানা নিচ্ছেন কেন? কালু, এগুলোর মালিক তো তুমি নও, এগুলোর মালিক তো কথা বলা মাছেরা। এই কথা বলে কালু সব সোনা গহনা গ্রামবাসী নিয়ে গেলে কালু আবারও গরিব হয়ে যায়। তার মানে কথা বলা মাছেরা সত্যিই ছিল, আর তুই সবসময় কথা বলা মাছেদের সঙ্গে কথা বলতি? হ্যাঁ বাবা, এসো আমার সাথে। এই পুকুরের মাছ আমরা যতই বিক্রি করি না কেন কখনো শেষ হবে না বাবা। কথা বলা মাছেরা তোমাকে এই পুকুর ভর্তি মাছ দিয়েছে। বুড়ো পুকুর ভরা মাছ দেখে খুশিতে কান্না করে দেয়। আরে, এ তো দেখছি তিন কথা বলা মাছের কামাল।
আর আর আমাদের কোনো সমস্যা থাকবে না। আর আর আমরা গরিব থাকবো না রে মা।